এই ছেলে এদিকে আয়। তোর আর কাজ করতে হবে না, সারাদিন শুধু কাম চলি না। মালিক, আমি তো সকাল থেকে একটানাই কাজ করতেছি, দুপুরে তো খাওয়ার সময় পাই নাই। গোডাউনের সব বস্তা তো আমি একাই টানছি। ওরে আমার দয়াল রে, বস্তাটা আনছে আমার। তুই তো আমার একটা পুরো মাছ জ্বালায় খাইছস। কাস্টমার আসলে ঠিক মতো কথা বলতে পারস না, হিসাবে ভুল করস। অত শত বুঝি না, ওঠ আগে তুই ওঠ। এই নে তোর বেতন। মালিক, এখানে তো শুধু 310 টাকা, আমার তো পুরো মাসের বেতন 800 টাকা দেওয়ার কথা ছিল। চুপ, একদম চুপ। 300 টাকা তোর বেতন আর 10 টাকা দিলাম তোর বোনাস। যা দিছে ওটাই বেশি। তোর আর আমার দোকানের দরকার নাই, তুই আজ থেকে বরখাস্ত। ভাগ এখান থেকে, ভাগ। মালিক, আমার দাদু ভাই অসুস্থ, ওষুধ কেনার টাকা নাই। আমার বাবা মা কেউ নাই মালিক, আমারে বাইরে গেরা দিয়েন না। কাল থেকে আরো বেশি কাজ করব মালিক। মালিক, মালিক আপনার পায়ে পড়ি মালিক, আমারে বের করে দিয়েন না। বাপ মা মরে গেছে তো আমি কি করবো? আমি কি এই জায়গায় এতিমখানা খুলছি? চোখের সামনে থেকে দূর হ এতিম। কাল থেকে জন্য এই দোকানে তোর 30 মেলায় না দেখি। বাপ স্যার, এতিমের বাচ্চা। দাদু ভাই, তুমি এখনো ঘুমাও নাই? নারে দাদু ভাই, তোরে তুই কেমনে ঘুম পারি বল? আর তুই বল তো, তোরে তো রাত হয় কেন? আর বলো না, দোকানে মেলা কাম ছিল, আর অনেক ভিড়, তাই অনেক দেরি হয়ে গেল। খাইছিস কিছু? আমার খিদা নাই দাদু ভাই, আজকে আমি নিজে 310 টাকা কামাই করছি, নিজে 310 টাকা কাজ করছি। দাদু ভাই, তুই এতটুকু বয়সে এত কষ্ট করিস কেন? এই টাকা দিয়ে তুই কি করবি? তুই কি আমাকে চাল কিনে খাওয়াবি? আমার আব্বু বলতো, তুমি তো আমার কাছে বলছো সাদা পাঞ্জাবি পরলে আমার নাকি অনেক সুন্দর দেখায়। আব্বু বেঁচে থাকতে তো আব্বুই আমার সাদা পাঞ্জাবি কিনে দিত। এখন আব্বু বেঁচে নেই, এখন আমার স্বপ্ন আমিই পূরণ করবো। এই তো আমার দাদু ভাইটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়, কাল সকালে যাস মার্কেটে। আচ্ছা ঠিক আছে দাদু ভাই। কিরে ফকিনির বাচ্চা, এখান থেকে আচ্ছা তোর তো সাহস কম না, আমার এসি দোকানে ঢুকে পড়ছিস। চাচা, এই পাঞ্জাবিটার দাম কত? আমার কাছে 300 টাকা আছে, আমার এই পাঞ্জাবিটা দিবেন? মাত্র 300 টাকা এই পাঞ্জাবির দাম? এই পাঞ্জাবির দাম 1000 টাকা। তুই তো 300 টাকা দিয়ে পাঞ্জাবির বুতামও পাবি না। যা ফুটপাতে যা দেখ, বস্তির পোলাপান আমার দোকানে এসে আমার দোকানের মান সম্মান সব তলাই দিল। বের হয় এখান থেকে। আহা, তুমি এরকম করতেছো কেন? হ্যাঁ হ্যাঁ দোস্ত, আমি আসতেছি। এই ছেলে, কি হয়েছে তোমার? আব্বু, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি বল কিনবো। আহা বাবা, আমি তোমাদের জন্য তো আয় রোজগার করছি। এই যে এত কিছু করছেন কার জন্য? নিশ্চয়ই তোমাদের জন্য। দেবো তো, সামনে চলো। মার্কেটের মধ্যে এরকম করলে লোকজন কি বলবে? ওর যে কি বেয়াদব ছিল নাকি? আসো, সামনে দোকান আছে, আমি কিনেছি। এই সব কিছু তোমাদের জন্য। তুমি যা চাইবে তাই দেবো বাবা। আর কিন্তু মার্কেটের মধ্যে এরকম করবে না বাবা, ঠিক আছে? আর কখনো এরকম করবে না, হ্যাঁ? সব কিনে দেবো, আসো যা চাইবে তাই কিনে দেবো আজকে আমি তোমাকে। আমার
বাবা বেঁচে থাকলে হয়তো ওই লোকের মতো আমার সব শখগুলো পূরণ করতো। আল্লাহ, তুমি আমার বাবাকে কেন কেড়ে নিছো আল্লাহ? আমার বাবা থাকলে আর এত কষ্ট করা লাগতো না। আর আমার দাদু দাদু ভাই আমরা এত গরিব কেন? আমরা এই ভাঙা বাড়িতে আর কতদিন থাকবো? সকলেই আমার বস্তির ছেলে বলে। আমার বন্ধুরা কত ভালো ভালো বাড়িতে থাকে, কত ভালো ভালো পোশাক আশাক পরে, কত ভালো ভালো মাছ গোস্ত খায়। দাদু ভাই, আমি এই ছিঁড়া জামা ছিঁড়া প্যান্ট পরি, এই ভাঙা এই বাড়িতে থাকি। আমার আর এই বাড়িতে থাকতে মন চাচ্ছে না। আমার নুন পান্তা, প্রত্যেকদিন নুন পান্তা আর ভাল লাগে না। আমার আব্বু কই? তুমি বলো আমার আব্বুর সঙ্গে কি হয়েছে? দাদু ভাই রে, কাঁদিস নে। আমরা কি এরকম গরিব ছিলাম? আমরা তো সাদে গরিব হইনি রে। আমাদের পরিবারটাও আর কজনের মতনই ছিল। যখনই আমাদের সুখের জীবনটা শুরু হচ্ছিল, তখনই আমাদের জীবনের আলোটা নিভে গেল। তোর বাবার কি হয়েছে আজ আমি তোকে সব খুলে বলবো, তুই শোন। রাহুল, তেলের বোতলগুলো সরা, তাড়াতাড়ি কর। কোম্পানি থেকে খবর আসছে কালকে থেকে তেলের দাম আরো বাড়বে। শোন, এখন এই তেলগুলো সরাই রাখলে পরে আমরা ডাবল দামে বেচতে পারবো। আচ্ছা মহাজন, আমি সরাই রাখতেছি, কিন্তু মানুষ যদি চায়? মানুষ তো চাবেই, কিন্তু আমরা বলবো তেল স্টকে নাই, সাপ্লাই বন্ধ, বুঝছিস? ব্যবসার প্রতি তোর মাথায় কোনোদিন হবে না। দ্রুত হাত চালা, তেলগুলো গোডাউনে থয়, যাতে কেউ বুঝতে না পারে। আচ্ছা ঠিক আছে, আমি সব নামাই রাখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আলহামদুলিল্লাহ, দিনকাল চলে যাচ্ছে আর কি। কি লাগবে আপনার? 5 লিটার সয়াবিন দাও, 2 কেজি মসুর ডাল দাও, আর কি মশলাপাতি কিছু দাও, বাড়িতে মেহমান আসছে। আহারে কালাম ভাই, বড় দেরি করে ফেলছেন। তেল তো দোকানে এক ফোঁটাও নাই, কোম্পানি সাপ্লাই বন্ধ করে রাখছে। চাউল আর ডাউল আছে, কিন্তু সেটার দামও অনেক বেড়ে গেছে। দাম বাড়ছে মানে? আরে কালকে তো বাজারে দেখলাম যে তেলের আগের রেটই আছে, ডাউলও ঠিক আছে, সব আছে। এখন তুমি বলতেছো যে দাম বেড়ে গেছে। কি সিন্ডিকেট পাইছো তোমরা এখানে? কালকের কথা বলে লাভ নাই, চাউল আর ডাউলে কেজিতে 100 টাকা করে বাড়েছে। শোনেন ভাই, নিলে এই দামেই নেওয়া লাগবে, এর দাম উপর থেকে বাড়ছে, আমাদের এখানে কিছু করার নেই। ওই যে দেখা যায় তেলের বোতল। রাহুল, এই রাহুল, এদিকে আয় দাদা। কি হয়েছে মহাজন? এই তেলের বোতল এখান থেকে সস্তায় কিস জন্য? তোকে না বলছি সব তেল গোডাউনে রাখতে? মানুষ দেখলে কি বলবে যে আমরা তেল মজুত করি? মহাজন, আপনি একাই আমাকে সব সরাতে বললেন। আমি একা মানুষ, এত সয়াবিন তেল সরাতে সময় লাগে না? আমার তো দোষ নাই, কামাকাই খালে আমার মারেন। আচ্ছা ঠিক আছে, যা করছিস, দ্রুত তেলগুলো সরা। ও কালাম ভাই, কিছু মনে করবেন না, ওটা আসলে আগের অর্ডার ছিল। আপনি যদি তেল নিতে চান, তেলের গায়ের রেটেতে লিটারে 50 টাকা বেশি দেওয়া লাগবে। আর চাউল আর ডাউল নিলে সেই বাড়তি দামেই নেওয়া লাগবে, নিবেন? তুমি যে ব্যবসা করছো এটা হারাম ব্যবসা। এখন সিন্ডিকেট করে টাকা কামাই নিচ্ছ, কিন্তু এই টাকা তো তোমার থাকবে না। এই ক্ষণিকের জন্য নাড়াচাড়া করবা, কিন্তু হাতা পাবা না এগুলি। এই জুলুমের জন্য আল্লাহ তোমাকে কোনোদিন ছাড়বে না। ভাই, অনেক নীতি কথা শোনাচ্ছেন, এখন যান আমার দোকান থেকে। আপনার মতো কাস্টমার আর আমার লাগবে না, আপনি আমার দোকানে আর আসেন না। আমারও দরকার নাই তোমার মতো এই সিন্ডিকেটের দোকান থেকে বাজার লওয়া। এটা চললাম আমি। আপনার মতো কাস্টমার আমার দরকার নাই। আমার বাপটা কতই যে খুশি হবে নি। আজকে আমি আমার বাপের স্বপ্ন পূরণ করে যাচ্ছি। এত কথা বাদ দে, আগে যা মিষ্টি খাওয়াবো। আব্বা, ও আব্বা, আর কাজ কাম রাখো, এই ধর মিষ্টি খাও। তা বাবা, তুই এখন বল তো কি উপলক্ষে মিষ্টি তুই আমার খাওয়াচ্ছিস?
আমার তো চাকরি হয়ে গেছে। আমি খাদ্য অধিদপ্তরে ম্যাজিস্ট্রেট হিসাবে চাকরিতে জয়েন করেছি। আমাদের আর কষ্ট থাকবে না, আমাদের বাড়িঘর সব চেঞ্জ করে ফেলবো। আমি এখন থেকে দেশের সেবা করবো আব্বা। আলহামদুলিল্লাহ বাবা, আল্লাহ আমার কথা শুনেছেন। কিন্তু বাবা, সরকারি চাকরি বড় ক্ষমতার চাকরি রে। সব সময় মনে রাখবি, গরিবের হক মেরে কোনো সময় বড় লোক হতে যাবি না। সব সময় সৎ পথে থাকার চেষ্টা করবি। তুমি চিন্তা করো না বাবা, তোমার এই রাশেদ টাকার কাছে বিক্রি হবে না। আমি আমার জায়গা থেকে আমার দায়িত্ব সততার সাথে পালন করবো। আকাশ কই? আকাশটা তো দেখতেছি না। আর বাবা বলিস না, ও ছোট মানুষ না, ও বাচ্চাদের সাথে বাইরে খেলতেছে। ওর কি আর সেই জ্ঞান আছে? মানা করলে তাও বের হয়ে যায় বাড়ির থেকে। আব্বা, তোমার কতবার কব, ওর মা নাই, আমি বাড়িতে থাকতে পারি না। তুমি ওরে দেখে রাখবে না, ওরে এরকম বাইরে যাইতে দেবে না। যদি কোনো অঘটন ঘটে যায়, এই নাও এই মিষ্টিটা ওরে খাওয়াই দিও। আচ্ছা ঠিক আছে, আমার কিছু ড্রেস কিনা লাগবে তো, আমি বাজারে যাচ্ছি। আচ্ছা দেখে শুনে যাস, আমি আমার দাদু ভাই আসলে ওরে মিষ্টি খাওয়া দেবো না। আচ্ছা ঠিক আছে, যা। রাখো। শামসুল ভাই শুনছেন, দুনিয়ার অবস্থা তো ভালো না, যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। মন কি বসির ভাই, যুদ্ধ লাগলে তো আমার খবর আছে। ধরুন ইয়া খবর হবে তো সাধারণ মানুষের। আমাগো তো পুষ মাস, যুদ্ধ লাগলে তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে। খবর পাইছি বড় বড় ব্যবসায়ীরা সব তেল লুকায় ফেলছে। আপনিও দেরি করেন না কিন্তু, ড্রামগুলো সরাই ফেলেন। কাল থেকে 200 বা 250 টাকার নিচে তেল বেচবেন না। ভাই আপনি আসার আগে সেই কাজ আমি সেরে ফেলছি। আমার মালগুলো আমি গোডাউনে আটকায় রাখছি, আর কিছু মাল তো বাসায় নিয়ে রাখছি, যাতে কেউ এসে খোঁজ না পায়। এখন তো সোয়াবিন তেলের সাথে পেট্রোলের দামও দ্বিগুণ করবো। ঠিক আছে শামসুল ভাই, তাহলে আমি গেলাম, নিজের দোকানের ব্যবস্থা করতে হবে। আচ্ছা ঠিক আছে, যান। শামসুল ভাই 1 লিটার তেল দেন তো, গাড়িতে তেল শেষ হয়ে গেছে, কোনো মতো বাড়িতে পৌঁছাতে হবে। আরে সদীপ ভাই, তেল কই পাবো? সারা দেশে তো হাহাকার, সাপ্লাই বন্ধ তো, কোম্পানি তেল দিচ্ছে না। ভাই দোহাই আপনার, ওই যে দেখা যায় তেল, 1 লিটার তেল দেন না, বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা পথে বসে আছে। আচ্ছা ভাই, 1 লিটার আছে, দাম অনেক বেশি, লিটারে 400 টাকা দিতে হবে। নিলে নেন, না নিলে চলে যান। কি বলেন শামসুল ভাই, 125 থেকে 30 টাকা দাম, আপনি 400 টাকা কিভাবে চাচ্ছেন? 3 গুণ দাম বাড়িয়ে দিলেন এক নিমিষেই। ভাই সেই দিন আর নাই, নিলে এই দামে নিবেন। আমি তো আপনাকে জোর করতেছি না, যুদ্ধের বাজারে তেলের দাম অনেক আকাশে উঠবে। না ভাই, আপনার এই হারামের তেল আমি নেব না। প্রয়োজনে 5 মাইল রাস্তা বাইক হেঁটে নিয়ে যাবো, তাও আপনার মতো অমানুষে 1 পয়সা লাভ দেবো না। এখন নীতি কথা কন, পরে যখন ধাক্কাতে ধাক্কাতে জীবন বেড়ে যাবে তখন বুঝবেন। ছোটবেলা থেকে শুনে আসছি শয়তান মানুষকে অসহ্য দেয়, এখন দেখছি আপনারাই শয়তান হয়ে গেছেন। অসহায় মানুষ নিয়ে যারা ব্যবসা করে তাদের কপালে আল্লাহর গজব ছাড়া কিছুই মেলে না। যাও যাও, 6 মাইল লাইটে যাও, তাও তেল পাবে না নে। এই যুদ্ধের সময় তেলের খুব সংকট। এই এখানে কি হচ্ছে? এইসব কি শুনতেছি? মেয়াদ উত্তীর্ণ তেল, ডালের মধ্যে পাথর, চাউলে ওজনে কম দিচ্ছেন। এলাকার মানুষ আপনার কাছে বিশ্বাস করে মাল কেনে, আর আপনি এলাকাবাসীদের ভেজাল মাল দিচ্ছেন। আরে রাশেদ যে, তুই তো আমার এলাকারই ছেলে, তুই তো কালকেই চাকরিতে জয়েন করলি। আরে এত উত্তেজিত হওয়ার কি আছে, বাজারে তো এগুলো চলেই। আচ্ছা এক কাজ কর, ভিতরে আয়, আমরা একখানে বসে চা খাই আর নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে ফেলি। এই চা নিয়ে আয় তো। মিটিয়ে নিব মানে? আপনারা মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলছেন, আর আমি চা খেয়ে মিটিয়ে নিব? স্যার তাড়াতাড়ি করে এই দোকানের যত ভেজাল মাল আছে সবগুলো সিলগালা করুন, আর দোকান বন্ধ করার ব্যবস্থা করে দেন। শোনো রাশেদ, উনি কিন্তু বাজারের পাওয়ারফুল লোক, বাজারের সভাপতি। ওনার সাথে লাগতে গেলে আমাদের বিপদ হতে পারে। উনি যেহেতু অফার করতেছে, আমরা কিছু টাকা নিয়ে ছেড়ে দিই। স্যার আপনি আমার সিনিয়র অফিসার, আর আপনি নিজেই ঘুষ খাওয়ার কথা বলতেছেন। আমি নিজের ইমান বিক্রি করে এই চেয়ারে আমি কিন্তু বসি নাই। শুনেন শামসুল সাহেব, আপনার দোকান আজকে থেকে বন্ধ। আরে তোমরা দোকান বন্ধ করে দাও, সিলগালা করে দাও। এই আপনারা বেরোন। আসেন।
রাশেদ, তুই কিন্তু অনেক বড় ভুল করছিস। তুই আমার এলাকার ছেলে, এই জন্য তোকে সম্মান করছিলাম। শোন, এই দোকান বন্ধ করলে তোর চাকরি তো যাবেই এবং তোর জানও বাঁচাতে পারবি না। ভয় ভয় শুধু আমি আল্লাহকেই পাই, আর আমি আইনের কাজ করবই। চলেন সবাই। ওর এত বড় সাহস, ও আমার দোকান বন্ধ করছে। বাজারের মধ্যে সর্বোচ্চ বড় দোকান হলে আমার। আজ পর্যন্ত কেউ আমার দোকানে হাত দিতে পার নাই। চাচা, ও চাচা। ও অসময় এইভাবে চিল্লা ফেলে কে ডাকতেছে? খেয়েছে বাজান? চাচা, আপনার ছেলে রাশেদ কিন্তু খুব বাড়াবাড়ি করছে। সে আমার এলাকার ছেলে, সে আমাকে আগেই বলতে পারতো, আমি তার পকেট গরম করে দিতাম। আমি আমার দোকানের বেদাল মালগুলো সরাই রাখতাম। সে তা না করে আমার বাজারে বড় দোকানটা বন্ধ করে দিয়েছে। তাই না, শুধু সে আবার আমার দোকানে জরিমানা করেছে। এখন আপনিই বলেন, আমি অন্যান্য বাজারের দোকানদারের সামনে মুখ দেখাবো কিভাবে? আমার সম্মানটা একবারে মাটির সাথে মিশায় গেছে আপনার ছেলে। বাবা শামসু, ও তো সরকারি কাজ করে, আইনের কাজ করে, ওর তো কোনো দোষ নাই বাবা। আইন? কিসের আইন? কিসের আইন? শোনেন, সেজন্য আমার দোকানটা বন্ধ না করে আমার দোকান যেন আমি কালকের মধ্যেই খোলা পাই, নাহলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে। আপনাদের এই বাড়িঘর বাড়তে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। কথাটা রাশেদ যে ভালো করে বুঝায় বলেন। কি যে করি, সওয়ালটা নতুন চাকরি পেলো আর এখন সব বিপদ ঘাড়ে চাপা শুরু করলো। দেখি আসুক, একটু বোঝায় বলবো না। হ্যালো কালা, ওই রাশেদ আছে না, ওই কুত্তার বাচ্চা 2 দিন চাকরি পাওয়ার পরে আমার দোকান বন্ধ করে দিয়েছে। ওই কুত্তার বাচ্চা যেখানে পাবি, যখন যেখানে পাবি, তুই হাড্ডুগুড়ি ভেঙে তারপর আমার কাছে নিয়ে আসবি। তারপর আমি রাখবো। আমি রাখলাম, আমার শেষ কথা। রাশেদ সাহেব, আপনি অফিসে যান, পথে একজন অফিসার অপেক্ষা করছে আপনার জন্য, তাকে নিয়ে আপনি অফিসে যান। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা তাহলে ওই স্যারকে নিয়ে অফিসে যাচ্ছি। তাহলে এখন আসি। আসো, তাড়াতাড়ি আসো। ভাই, এভাবে যদি আমরা 2-1টা দোকান বন্ধ করতে পারি, তাহলে আমাদের দেশে আর সিন্ডিকেট থাকবে না। আর একটা কাজ করেন, আপনারা অফিসে চলে যান, আমি বাসা থেকে ঘুরে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। স্যার, এভাবে আর সৎ পথে চললে হয়? আমাদেরও তো বেঁচে থাকা লাগবে। আগের স্যার কত সুন্দর ছিল, আমরা যখন যা চাইছি আমাদের তাই দিয়েছে। আর ওর বিয়ে 10 লাখ টাকার গহনা গাড়িয়ে দিয়েছে। স্যার, এখন একটা ব্যবস্থা করেন আমাদের। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। হ্যালো স্যার, আসলে তো আমরা এভাবে চলতে পারবো না। যদি ভালো টাকা পয়সা ইনকাম না করতে পারি, তাহলে ছেলেদের মানুষ করবো কিভাবে? আরে মিয়া, টাকার জন্য এত ফোন দেওয়া লাগে? 75 লাখ টাকা তো দিছি, আর 25 লাখ টাকা তো আমি একটা সমস্যার মধ্যে আছি, পরে দেবো না। রাখেন মিয়া। স্যার, ঋণ তুলেছি, ঋণ ফোন দেয়, ফ্ল্যাট ভাড়া হচ্ছে, ফ্ল্যাটের টাকা পায়। এত টাকা আমরা কোথা থেকে দেবো? আচ্ছা, তোমরা যেহেতু আমার উপর ভরসা করছো, আমি একটা ব্যবস্থা করেই দেবো। হ্যাঁ স্যার, আপনি একটা ব্যবস্থা করেন। এখন এখানে বেশি কথা না বলে আমরা অফিসে চলে যাই। আপনি ভরসায় কিন্তু রইলাম স্যার আমরা। চলো আমরা অফিসে যাই, কারণ দেওয়ালেরও কান আছে। এই রাশেদ, তোর নাকি বহুত দেমাগ বাড়েছে। তুই নতুন নতুন চাকরি পাইছিস আর এর দোকান ওর দোকান বন্ধ করছিস। আরে ভাই, আমার কাজই তো এইগুলি। আর আপনারা কারা? আমরা, আমাদের চেনা লাগবো না, আমরা তোরে একটু খাতিরদারি করবো, তুই দাঁড়া। ওই ধরো রে, মার। হ্যালো হ্যালো, পুলিশ, তাড়াতাড়ি আসেন। আমার মাইরি ফেলনি, আমার পিছনে গুন্ডা লাগছে। আচ্ছা তাড়াতাড়ি আসেন।
এই কালা হাতের বাঁচাও সম্ভব। এই অত অল্প সময় গেল কোনে খোঁজ। আমি কালা, আমার কাছে বাসে কোন শালা? ওই ধর ওরে। স্যার কি হয়েছে স্যার? আর বলেন না, কিছু গুন্ডা বাহিনী আমার পিছনে তাড়া করছে, তারা আমাকে তো মেরেই ফেলবে। পুলিশ দেখছে। এই পুলিশ এসে সব কাম বেচতে দিলে। আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া, আমি বেঁচে গেছি। আচ্ছা ঠিক আছে, খাওয়া যাবে না, চল পরে দেখবো না। কোথায় কোথায় তারা? এই দিক দিয়ে আসতেছিল, হয়তো পুলিশ দেখে পালিয়ে গেছে। স্যার তাদের একবার নাম বলেন, তাদের নামে জিডি করতেছি। না না, এটা নিয়ে এত ঘাটাঘাটি করার দরকার নাই। যেহেতু পুলিশ দেখে ভয় পাইছে, আমার মনে হয় এরপর এরা ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনারা অফিসে যান, আমি বাসায় যাচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, কোনো সমস্যা হলে আবার জানাবেন। আর এই বিষয়ে জানি কেউ না জানে। বাপ রাশেদ, তুই কাজটাকে ঠিক করলি। ওরা অনেক খারাপ মানুষ রে বাপ, ওরা আমাদের মেরে ফেলবে। তুই এক কাজ কর, ওদের কথা মাইনা নে, আর ওদের দোকানটা বন্ধ করিস না। শোন, আমি তোর চাকরি চাই না, তুই বেঁচে থাক, আমি এটাই চাই। আব্বা, তুমি এটা কথা বলতে পারলে? তুমি না বলতে আমার সবসময় সৎ পথে থাকতে, আর এখন যদি তুমি আমাকে বলো এইসব কথা, তাহলে কেমনে হয়? শোনো আব্বা, আমি একটা কথা বলি, আমি চাকরি পাইছি দেশের মানুষের সেবা করার জন্য, দুর্নীতি করার জন্য না। আমি যদি আজ আইনের সাথে বেইমানি করি, তাহলে আমার এই চাকরি থেকে লাভ কি? আর যদি আমি দেশের বিপদে সত্যের পথেই না থাকতে পারি, তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? বাপরে, সবই তো বুঝি, তুই ছাড়া তো আমার কেউ নাই। ওরা যদি তোকে মেরে ফেলে, তাহলে আমি কার সাথে থাকবো রে বাপ? তুমি একদম ভয় পেও না তো আব্বা, আল্লাহ আমাদের সাথে আছে, তারা আমাদের কিছু করতে পারবে না। তুমি টেনশন বাদ দিয়ে ঘুমাও। আচ্ছা, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। আমি নিজের ইমান বিক্রি করে এই চেয়ারে আমি কিন্তু বসি নাই। হ্যালো রাশেদ সাহেব, হ্যাঁ হ্যাঁ স্যার। আজকে আমার বাসায় গোপন একটা মিটিং আছে, দ্রুত আসেন তো। স্যার আমি একটা জায়গায় যাব, এই জন্য আমি বের হয়েছি। শোনো, খুব জরুরি বিষয় এটা, তোমার এক জায়গা যাওয়ার থেকে বেশি প্রয়োজন। দেশের অবস্থা খুবই খারাপ, এখন দেশ নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আচ্ছা আমি জানি না, তুমি দ্রুত আসো, দ্রুত আসো। ওকে স্যার, আপনার বাসায় আমি ইমার্জেন্সি আসতেছি। রাশেদ, ইমানদার আর সততা। স্যার। ও রাশেদ, আইসো, বসো বসো। স্যার, এমন কি জরুরি মিটিং যে আমাকে এত তাড়াতাড়ি ডেকে নিয়ে আসলেন? আরে বসো, আগে নাস্তা পানি খাও, আমি তোমার জন্য নাস্তার ব্যবস্থা করি, তারপরে আমরা বসে বসে এই বিষয়ে মিটিংটা আর কি শেষ করব। স্যার কত সুন্দর বাড়ি করছে। সততা, তোর সততা আর মিষ্টা আজকে জীবন মিলে।
মাতকির পোলা, তুই আমার দোকান বন্ধ করছিস, আজ দেখ তোর অবস্থা। শেষ, এতটুকুই শেষ? আব্বু, ওঠো না আব্বু, আর কতক্ষণ এভাবে ঘুমিয়ে থাকবে? চলো না খেলি, তুমি ঘুমাও, আমি তোমার কাঁধে উঠো না আব্বু, তুমি তো বলছিলে আজকে আমার মেলায় নিয়ে যাবে। ওরে দাদু ভাই, তোর আব্বু আর ঘোরা হবে না রে। তোর আব্বু আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। বাবার আসে, তুই আমাদের রেখে কেন চলে গেলে বাবা? তোর কি হয়েছে বাবা? এই আপনারা সত্য করে বলেন, আমার ছেলের কি হয়েছে? ও গতকালকেও ভালো ছিল, এমন কি ঘটলো যে ও নিজেকে নিজেই শেষ করে দিল? চাচা আর বললেন না, আপনার ছেলে গতকালকে বাজার থেকে 1 লাখ টাকা ঘুষ নিয়েছে, যাতে সে 2 নাম্বারই ভেজাল জিনিস বাজারে বেচতে পারে। এটা তো স্বাভাবিক ব্যাপার ছিল, কিন্তু বড় অফিসার এই খবর জেনে যায়। হ্যাঁ চাচা, এই দোকানদার ঠিকই বলছেন। রাশেদ ভাইকে সাথে সাথে বরখাস্ত করা হয় এই চাকরি থেকে, আর স্যাররা খুশি হয়ে রাশেদ ভাইয়ের পদে আমাকে চাকরি দিতে। চাচা 1 লাখ টাকার কেলেঙ্কারি ফাঁস হয়েছে, লজ্জায় আত্মহত্যা করেছে। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আমার ছেলে এরকম করতেই পারে না, আপনারা মিথ্যা বলতেছেন। আমার ছেলে নুন দিয়ে ভাত খেত, তাও কোনোদিন হারামে পাও দেয়নি। আপনারা সবাই আমার ছেলেকে ফাঁসিয়েছেন। এই তুমি না আমার ছেলের ডান হাত ছিলে, তুমি সত্যি করে বলো কি হয়েছে, তুমি বলো। দেখেন মুরব্বী, এখন আর এসব বলে লাভ নাই, প্রমাণ সব রাশেদের বিপক্ষে। এমনি তো লাশ নিয়ে বেশি ঘাটাঘাটি করার দরকার নাই, এখন কান্না থামিয়ে ছেলের দাফন করানোর ব্যবস্থা করেন চাচা। আর স্যার, আমরা ধরেন চলে যাই, হেনে আমার থাই কোনো লাভ নাই। আচ্ছা ঠিক আছে। দাদু, তুমি কাঁদছো কেন? আব্বু রাগ করেছে, আমি আব্বুকে আর ঘোরাতে বলবো না। আব্বুকে বলো না উঠে আমাকে একটু কোলে নিতে। আব্বুর হাতটা এত ঠান্ডা হয়ে গেছে কেন? তোর আব্বুর হাত না রে দাদু ভাই, এই সমাজটাই ঠান্ডা হয়ে গেছে। ওরা তোর বাবার গায়ে কালি ছিটিয়ে দিয়ে গেল, কিন্তু আমি জানি তোর বাবা নিষ্পাপ ছিল। আল্লাহ ওদের বিচার করবে দাদু ভাই, আল্লাহ ওদের বিচার করবে। রাশেদ বাপ, তুই আমারে মাফ করে দিস রে বাপ। আমি তোর জন্মদাতা পিতা হয়েও তোর উপরে এই অন্যায়ের প্রতিবাদ করতে পারলাম না বাপ। ওরা তোর নামের পাশে কলঙ্ক মিশে দিতে, আর আমি টাকার অভাবে সেই কলঙ্ক দূর করতে পারলাম না রে বাপ। আল্লাহ, এই দেশে কি সত্যের কোনো দাম নেই? গরিবদের কি দেখার কেউ নেই? আমাদের মতো গরিবের জন্য কি কোনো আদালত নেই যেখানে গিয়ে আমরা সঠিক বিচার পাবো? মাবুদ, খারাপ মানুষের বিচার তো আমরা করতে পারলাম না, তুমি তো সব জানো, তুমি তো শ্রেষ্ঠ বিচারক, তুমি এর বিচার করো আল্লাহ। আকাশ, আমি তোর বাপরে বলছিলাম রে ওরে কথা মাইনে নিতে, তাইলে তোর বাপ যদি মাইনে নিত তাহলে তোর বাপের আমি মারা লাগতো না রে। আকাশ, আমার ছেলে আমার কথা শুনলো না, তার জীবনটা সে দিয়ে দিল। ওই হারামিরা আমার ছাওয়ালের মাইনে ফেলতে রে।
দাদু ভাই আমি তোরে নিয়ে আর কেমনে বাঁচবো রে? তোর বাপটা দেশ বাঁচে থাকতো দাদু ভাই আমরা আর এরকম গরিব থাকতাম না, আমরাও অনেক বড় লোক হতাম। এই ভাঙা বাড়িতে আর আমাদের থাকা লাগতো না। দাদু তুমি আর এরকম করে কান্না করো না। আমার বাপ কোনো অন্যায় করে নাই, সে তো সত্যের জন্যই লড়াই করছে। আমার বাবা একজন বীর পুরুষ ছিল। আমার বন্ধুরা আমাকে যত এতিম বলুক বা যাই বলুক, আমি আর কখনো মন খারাপ করব না। আমার বাবা কি ছিল আমি আজ বুঝেছি। তুমি দেখো দাদু, আমি আমার বাবার মতন একদিন বড় অফিসার হয়ে দেখাবো। সব ঠিক আছে। এই এদিকে আসো, এখানে কি করো? তুমি তো পানিতে পড়ে যাবে, নদীতে অনেক পানি, পড়ে যাবেন তুমি। তো আমি কি করব? এখানে আসবো না কোথায় যাব? আমার মতো এতিমের বেঁচে থেকে লাভ কি? আমি একটা দোকানে কাজ করতাম, আমার যেই টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা না দিয়ে আমাকে 310 টাকা দিছে। সেই 310 টাকা নিয়ে আমি একটা পাঞ্জাবির দোকানে গেছি, সেই দোকানদার আমাকে দূর দূর করে তাড়িয়ে দিছে। আমার বাবা মা কেউ নেই, শুধু আমার একটা বৃদ্ধ একটা দাদা আছে। ও আচ্ছা, তোমার বাবার নাম কি? রাশেদ। রাশেদ? ম্যাজিস্ট্রেট রাশেদ? হ্যাঁ, ম্যাজিস্ট্রেট কিনা জানি না, কিন্তু আমার দাদা অনেকবারই আমার কাছে বলেছে। ও তোমার বাবা তো অনেক ভালো লোক ছিল, সে প্রায়ই আমার দোকানে আসতো, কিন্তু হঠাৎ আমি শুনতে পাই তোমার বাবা মারা গিয়েছে। জানি না কিভাবে মারা গিয়েছে। আমি তো আসতে চেয়েছিলাম কিন্তু আসতে পারি নাই, আমি কাজে ব্যস্ত ছিলাম। যাক, একটা দুঃখজনক। তুমি কষ্ট পেও না, তোমার স্বপ্ন আমি পূরণ করতেছি, চলো। Hmm.